নমস্কার দর্শক বন্ধুরা, ইমেজ বেঙ্গল হেলথ কেয়ার অনুষ্ঠানে আপনাদের সকলকে স্বাগত। আমাদের প্রত্যেকের মধ্যে কম বেশি একটা সমস্যা রয়েছে, সেটি হচ্ছে হাঁটু ব্যথা। হাঁটুর যন্ত্রণা, এই সমস্যাগুলো নিয়ে অনেকেই ভোগেন এবং এটা একটা খুবই কমন প্রবলেম। তো এই হাঁটু ব্যথা থেকে আমরা কিভাবে মুক্তি পেতে পারি এবং হাঁটু ব্যথার প্রতিকার কী বা চিকিৎসা কী বা হাঁটু ব্যথা কেন হয়, এই সমস্ত বিষয়গুলো নিয়ে বিস্তারিতভাবে আলোচনা করতে এবং জানতে আমি আজকে উপস্থিত হয়েছি চিয়ারিং ক্রস নার্সিংহোমে। আমাদের মধ্যে রয়েছেন বিশিষ্ট অর্থোপেডিক সার্জন ডক্টর সন্দীপন বিশ্বাস। নমস্কার। জানতে চাইব হাঁটু ব্যথা হয় কেন? দেখুন, হাঁটু ব্যথা যে জিনিসটা আমরা নর্মালি একটা এজের পরে দেখতে পাই, দেখি যে একটু বয়স্ক যারা তাদের মধ্যে এটা বেশি করে হয়। দেখুন, হাঁটু যদি আমরা দেখি যে দুটো হাড় যেটা রয়েছে নি জয়েন্ট, তার মাঝখানে একটা গ্যাপ থাকে। এই গ্যাপের মধ্যে একটা লুব্রিকেন্ট বা একটা জেলের মতো জিনিস থাকে, যেটাকে সাইনোভিয়াল ফ্লুইড বলে। দেখা যায় 35 থেকে 40 বছরের পর থেকে আস্তে আস্তে এই জেলটা কমতে থাকে। যত কমে যায় তত হাঁটু, নিচের হাড় এবং ওপরের হাড় দুটোর মধ্যে ঘষা লাগা শুরু করে, যার জন্য দেখবেন অনেকে বলে আমার পার মধ্যে আওয়াজ হচ্ছে, কটকট করে আওয়াজ হচ্ছে। যখনই আমি হাঁটতে যাই তখন আমার ব্যথা লাগে। কারো দেখবেন ভিতর দিকে বেশি ব্যথাটা লাগে, হাঁটুর যে ভিতরের পার্টটা রয়েছে মানে মিডিয়াল সাইড, ভিতরের সাইডটা, ওটাতে বেশি করে ব্যথা হয়, তার কারণ ওই সাইডটা বেশি ঘষা লাগে নর্মালি, নট নেসেসারিলি। কারো দেখবেন এতটাই বেড়ে গেছে যে পাটা আস্তে আস্তে বেঁকে যাচ্ছে বা বেঁকে গেছে অলরেডি। সেই ক্ষেত্রে এইগুলো দেখা যায় যে এই জিনিসটার জন্য, মেনলি এই যে প্রবলেমটা, এটার জন্যই এই ব্যথাটা শুরু হয়। ডাক্তারবাবু, হাঁটু ব্যথা হলে আমরা প্রথমত যেটা করে থাকি, পেন কিলার নিয়ে থাকি। পেন কিলার নিয়ে হয়তো আমাদের সাময়িক উপশম হয়, কিন্তু সেটা নিরাময় হয় না। এই হাঁটু ব্যথাটা কি মাত্রায় হলে বা সেটা কতদিন দীর্ঘস্থায়ী হলে একজন চিকিৎসকের পরামর্শ নেওয়া জরুরি এবং উচিত? দেখুন, প্রথম জিনিস আমি যেটা বলি সেটা হচ্ছে, যখনই হাঁটু ব্যথা হচ্ছে এবং দেখছেন যে এটা 1 সপ্তাহের বেশি, দ্যাট মিনস এটা ক্রনিক, মানে অনেক দিন ধরে হচ্ছে, এবং 1 সপ্তাহ, 2 সপ্তাহ, 3 সপ্তাহ হচ্ছে, ইমিডিয়েটলি আপনাকে কোনো একজন অর্থোপেডিশিয়ানের কাছে যাওয়া উচিত। তার কারণ তখন না হলে আপনি বুঝতে পারবেন না এক্স্যাক্ট কিসের জন্য হচ্ছে। কোনো ছোটোখাটো চোট লাগার জন্য এটা নয়। এইটা একটা খুব বাজে মানে তার কারণ রেগুলার ওভার দ্য কাউন্টার পেন কিলার খাওয়া উচিত নয়। তাতে কিন্তু অনেক সাইড এফেক্ট থাকে যেগুলো হতে পারে। রাদার দ্যান দ্যাট, প্রথম থেকে যদি কেউ ট্রিটমেন্টে থাকে, তাহলে আমরা কিন্তু এই যে প্রগ্রেশনটা, এটা কিন্তু কম করতে পারি, যে খারাপ হওয়ার রেটটাকে, এটাকে কম করতে পারি। ডাক্তারবাবু, একজন পেশেন্ট যখন হাঁটু ব্যথা নিয়ে আপনাদের কাছে আসেন, তখন আপনারা তার কি কি পরীক্ষা করান? দেখুন, প্রথম জিনিস হচ্ছে পেশেন্টটাকে এক্সামিন করতে হবে, দেখার জন্য যে তার হাঁটুতে কী প্রবলেম রয়েছে। আমরা প্রথম থেকে যখন পেশেন্ট আমাদের চেম্বারে ঢোকে তখন থেকে আমরা এক্সামিন শুরু করি। দ্যাট মিনস পেটা হেঁটে আসছে যখন, কীভাবে হেঁটে আসছেন, তার কোনো প্রবলেম আছে কি না, হাঁটাতে কোনো প্রবলেম আছে কি না, এই জিনিসগুলো দেখা। দেন আমরা হাঁটুটাকে এক্সামিন করি, দেখার জন্য যে যেটা আমরা আগেও একটু বলছিলাম, যে হাঁটুটা বেঁকে গেছে কি না, তার মধ্যে যখন আমরা ভাঁজ করছি বা ফ্লেক্স করছি, যখন সোজা করছি তখন তার ব্যথা হচ্ছে কি না, তাতে কোনো আওয়াজ হচ্ছে কি না, মানে ভিতরে ঘষা খাওয়ার জন্য যে ফ্রিকশান হচ্ছে কি না, এগুলো দেখা। পেন কোথায় আছে এটা দেখা, টেন্ডারনেস কোথায় আছে এটা দেখা। তারপরে আমরা একটা এক্সরে দিই, এক্সরেটাতে স্ট্যান্ডিং এপি ভিউ অ্যান্ড ল্যাটারাল ভিউ এটা দিই, এটা দেখার জন্যে যে ভিতরে যে গ্যাপটা রয়েছে, যেটা আমি বলছিলাম যে গ্যাপ থাকে দুটো জয়েন্টের মাঝখানে যে গ্যাপটা থাকে, সেটা কতটা কমে গেছে, বা একটা বোন অন বোন, মানে হাড়টা হাড়ের সাথে লেগে রয়েছে কি পুরোপুরি, যে যার কোনো রকম গ্যাপ বেঁচে নেই, বা বেঁচে থাকলেও কতটা রয়েছে, এটা আমাদের দেখতে হয়। এবার তার চিকিৎসাটা আপনারা কিভাবে করেন? আপনারা কি ওষুধের মাধ্যমে এই চিকিৎসা শুরু করেন? দেখুন, দুটো জিনিস ডিপেন্ড করে। পুরো চিকিৎসা যে জিনিসটা আছে, এটাকে আমরা দুটো ভাগে ডিভাইড করতে হবে। এটা হচ্ছে কনজারভেটিভ ম্যানেজমেন্ট, একটা হচ্ছে সার্জিক্যাল ম্যানেজমেন্ট। কনজারভেটিভ মানে হচ্ছে সার্জারি ছাড়া আমরা কীভাবে ট্রিটমেন্টটা করতে পারি, আর সার্জিক্যাল ম্যানেজমেন্ট মানে হচ্ছে সার্জারি করা। যখন পেশেন্ট ইনিশিয়াল যখন খারাপ হয় প্রথম দিকে, তখন কিন্তু আমরা প্রথমেই সার্জারির দিকে যাই না। তখন আমাদের অনেক কিছু কনজারভেটিভ ম্যানেজমেন্টের মধ্যে পড়ে, সেগুলো করি। যেরকম ফর এক্সাম্পল একটা লাইফস্টাইল মডিফিকেশন, জিনিস বারণ করা, এই জিনিসগুলো করা, কিছু ওষুধ দেওয়া, এগুলো করে যাতে হাঁটুটা আরও বেশি দিন ভালো থাকে সেটার চেষ্টা করা। কিন্তু যদি আমরা পেশেন্টকে এরকম পাই যার ধরুন অনেকটাই খারাপ হয়ে গেছে, হাঁটুতে আর সেরকম কোনো গ্যাপ বেঁচে নেই, যার শুধুমাত্র মানে কোনো ওষুধ দিয়ে কোনো লাভ হবে না, সেই ক্ষেত্রে কিন্তু আমাদের অবভিয়াসলি অপারেটিভের দিকে যাওয়া উচিত উইদাউট ডিলে। কারণ ডিলে করে তখন কিন্তু কোনো লাভ হয় না, উল্টে ক্ষতি। জেনারেলি পেশেন্টরা হাঁটু অপারেশন এই শব্দটাতে অনেকটা তাদের একটা ভীতি কাজ করে।
যে জিনিসগুলো আমাদের মেন দেখতে হয়, পেশেন্টের অনেক সময় এই ভুল ধারণা থাকে এবং শোনা কথা এদিক থেকে ওদিক থেকে শুনলো যে হাঁটু রিপ্লেসমেন্টের পরে আমি তো উঠতে পারছি না বা কিছু পাচ্ছি না, এটা কিন্তু একেবারেই ভুল। আমরা দেখা যায় এখন ম্যাক্সিমাম পেশেন্টের কোনো রকম কোনো প্রবলেম হয় না, তারা যেরকম কাজ যা যা করতে পারতেন সেগুলো সব করতে পারেন। ইভেন পেশেন্ট যতটা এক্সারসাইজ আগে করতেন তার চেয়ে অনেক বেশি এক্সারসাইজ করবেন, পেন ফ্রি এক্সারসাইজ করবেন, তার ক্যাপাসিটিও অনেক বাড়ে, স্ট্যামিনাও বাড়ে, সমস্ত কিছু। কিন্তু একটা জিনিস তাদেরকে বারণ করা হয়, সেটা হচ্ছে মাটিতে বসাটা আমরা বারণ করি, কারণ মোর দ্যান 120 ডিগ্রি হাঁটু ফ্লেকশন আমাদের কিন্তু বারণ থাকে। এই একটা জিনিস বাদ দিয়ে কিন্তু যাদের করা হচ্ছে তারা এমনিতেই হাঁটু মানে ভাঁজ করে বুঝতে পারেন না অলরেডি। একটু আগে যখন আগে কথা হচ্ছিল আপনি বলছিলেন যে আপনার কোনো পেশেন্ট আছেন, আপনি তার মানে অপারেশনের পর তিনি আর কি পাহাড়েও চড়েছেন, এরকম একটা ইনসিডেন্ট আছে, মানে এটা কিভাবে পসিবল? না, বেসিক্যালি দেখুন, আমরা কিন্তু হাঁটু দিয়ে চলি না। আমাদের একটা ভুল ধারণা আছে যে আমরা হাঁটু দিয়ে চলছি, হাঁটু দিয়ে কিন্তু আমরা চলি না। হাঁটু একটা ফ্রেমওয়ার্কের মতো, হাঁটু হাড় এগুলো কিন্তু ফ্রেমওয়ার্ক, কাঠামো। আমরা চলি কিন্তু মাসেল দিয়ে, মাসেল পাওয়ার দিয়ে। তো দেখা যায় কি ম্যাক্সিমাম লোক যাদের ধরুন হাঁটুর অপারেশনের মতো হয়ে গেছে এবং হাঁটু অপারেশন করা উচিত, তারাও ডিলে করতে থাকে, যতদিন টেনে দেওয়া যায়, যতদিন টেনে নেওয়া যায় এই জিনিসটা। এটাতে কিন্তু প্রবলেম হয় যে ডিসইউজ অ্যাট্রফির মতো, মানে মাসেলগুলো কাজ না করে করে আরও উইক হয়ে যায়। ধরুন যে রেগুলার 3 কিলোমিটার 5 কিলোমিটার হাঁটতো, সে দেখা যায় ঘরের বাইরেই বেরোতে পারছে না, তাহলে তার মাসেলগুলো ওই পাওয়ারটাই কমে গেছে। কিন্তু যার ধরুন প্রথমেই প্রবলেম যখন হয়েছে সেই মুহূর্তে যদি তিনি অপারেট করাতেন, তাহলে তার রিকভারিটা ভাবুন, তার মাসেল স্ট্রেংথ অলরেডি রয়েছে, তার হাঁটুটা যে প্রবলেমটা ছিল ব্যথাটা চলে গেছে, পেন ফ্রি হয়ে গেছে, তাহলে তিনি সমস্ত কাজ সেইগুলো করতে পারবেন যেগুলো উনি আগে করতেন। এবং মাসেল বিল্ডিং এক্সারসাইজও আমরা দিই, আমরা কিন্তু অপারেশনের পরে রেস্ট নয়, আমরা বলি পরের দিন থেকে আমি দাঁড় করিয়ে দিই এবং তারপরের থেকে এক্সারসাইজ শুরু হয়ে যায়, যাতে পেশেন্টের মাসেল বিল্ডিং এক্সারসাইজ প্রথম দিন থেকে শুরু হয়, অ্যাক্টিভিটি লেভেল শুরু হয়ে যায়। কোনো পেশেন্ট ধরুন দুর্ভাগ্যজনকভাবে কম বয়সে, যেটা আপনি বলছিলেন আমি বুঝতে পেরেছি, সেটা হচ্ছে কম বয়সে ধরুন যার হাঁটু খারাপ হয়ে গেছে, যার মাসেল পাওয়ার অলরেডি পুরো রয়েছে, তিনি কিন্তু সমস্ত কিছু করতে পারেন। আমি এরকম অনেককেই জানি, আমার নিজের পার্সোনাল পেশেন্ট, যারা জগিংও করেন আফটার অপারেশন, কোনো অসুবিধা নেই। এরকম নয় যেগুলো করা যাবে না, আমাদের শুধুমাত্র একটা জিনিস প্রিভেন্ট করতে হয়, দ্যাট ইজ পা মুড়ে মাটিতে বসা। ওই একটা জিনিস বাদ দিয়ে সমস্ত জিনিস, সমস্ত অ্যাক্টিভিটি পেশেন্ট করতে পারে। তো কতদিন পর থেকে মোটামুটি তারা স্বাভাবিক জীবনে ফিরে আসতে পারেন? দেখুন, এটা একটা যেরকম আমি একটা এক্সাম্পল দিই, ধরুন একটা হাঁটু যখন অপারেশন হলো, যেদিন অপারেশন হয় তার পরের দিন আমরা দাঁড় করিয়ে দিই পেশেন্টকে কিন্তু নেক্সট দিন থেকে দাঁড় করিয়ে দিই। আর যদি আমরা দেখি পেশেন্টের মাসেল স্ট্রেংথ ঠিক আছে, পেশেন্ট অ্যাক্টিভ রয়েছে, আমরা কিন্তু উইথ ওয়াকার হাঁটানো শুরু করে দিই। যদি দেখি অ্যাক্টিভিটি লেভেল একটু কম, তাহলে হয়তো 2-4 দিন ওয়েট করলাম, কিন্তু না হলে আমরা কিন্তু ওয়াকিং শুরু করিয়ে দিই। এবারে আপনি যদি বলেন যে আমাদের বিভিন্ন এক্সারসাইজেস থাকে, এটা লেভেলস অফ এক্সারসাইজেস বলে। ফর এক্সাম্পল ধরুন যে একটা লেভেল আমরা দিলাম, এই এক্সারসাইজগুলো দিলাম, 1 সপ্তাহ পরে উনি যখন নেক্সট টাইম আসছেন ড্রেসিংয়ের জন্য, তখন ওই জিনিসগুলো উনি করতে পারছেন, বা 2 সপ্তাহ পরে যখন আসছেন এগুলো করতে পারছেন, তখন আমরা ফার্দার আরও কিছু এক্সারসাইজেস দিই। যে পেশেন্ট যত তাড়াতাড়ি ধরুন এগুলো করতে পারবে, তত তাড়াতাড়ি তার ইমপ্রুভমেন্ট হবে। যদি তবুও আমরা এটা ধরি যে কত দিন টাইম লাগতে পারে উইদাউট এনি সাপোর্ট ওয়াক করতে, আমাদের টার্গেট থাকে অ্যারাউন্ড 3 উইক্সের মধ্যে উইদাউট সাপোর্ট ওয়াকিং, আর অ্যারাউন্ড 6 উইক্সের মধ্যে উইদাউট সাপোর্ট স্টেয়ার্স, মানে সিঁড়িতে ওঠা নামা করা উইদাউট সাপোর্ট বা উইথ মিনিমাম সাপোর্ট 6 উইক্সের মধ্যে, 1.5 মাস। এমন কেউ রয়েছে যে বহুদিন ধরে না হেঁটে হেঁটে একেবারেই মাসেল স্ট্রেংথ কমে গেছে, তখন আমাদের এইটা গেন করতে একটু টাইম হয়তো লাগতে পারে। এবার আসছি যে যাদের হাঁটু ধরুন এই সমস্যাগুলো নিয়ে যারা ভোগেন বা ভুগছেন, তো তাদের মেডিসিন একটা পার্ট আপনি বললেন, আর সেকেন্ড পার্ট যেটা বললেন সেটা হচ্ছে ডেফিনেটলি সার্জারি। তো যারা মেডিসিনের উপরেই বেস করে থাকছেন, তাদের লাইফস্টাইল বা তাদের খাদ্যাভ্যাস কি হতে পারে? দেখুন, খাবারের সাথে খুব বিশাল সম্পর্ক নেই, অবভিয়াসলি হেলদি খাবার বেটার। একটা জিনিস হচ্ছে ওয়েট রিডাকশন, যাদের ওভার ওয়েট, ওবিস, মানে মোটা, যাদের ওয়েট অনেক বেশি, তাদেরকে কিন্তু ওয়েট রিডাকশন করা একটা খুব ইম্পর্টেন্ট জিনিস, নাম্বার 1। নাম্বার 2 হচ্ছে রেগুলার হাঁটা, মর্নিং ওয়াক, ইভিনিং ওয়াক, আর টাইম বাউন্ড হলে বেটার হয়। যে এরকম নয় কাউকে দৌড়াতে হবে, কিছু মানে করতে হবে, খুব হাঁপিয়ে যাচ্ছি, কষ্ট হচ্ছে তাও হাঁটছি, এরকম না, কিন্তু যতটা আমি পারি যেন ততটা হাঁটি, এটা হচ্ছে খুব ইম্পর্টেন্ট জিনিস। অনেকে ভাবে আমি হাঁটলে তো আরও হাঁটু খারাপ হয়ে যাবে, আমি বসে যাই, তাতে কিন্তু আরও ক্ষতি।
তাহলে তার অ্যাক্টিভিটি লেভেল, যেটা আপনাকে বলছিলাম, মাসেল স্ট্রেংথ আরও ড্রাস্টিক্যালি কমে যাচ্ছে। তো আমাদের সেই জন্য এটা করতেই হবে যে তাকে রেগুলার হাঁটাতে হবে। প্লাস ধরুন এটা যে কিছু নি ক্যাপ থাকে, নি ক্যাপগুলো পরানো, নি ক্যাপের মধ্যে একটা থাকে প্যাটেলার ট্র্যাকিংয়ের মতো, যেটা মানে মাঝখানে গোল মতো থাকে, সেই টাইপের নি ক্যাপ পরে হাঁটানো। তারপরে কিছু বারণ করা থাকে, ফর এক্সাম্পল মাটিতে বসা, মেঝেতে বসা, নিচু টুলে বসা, এইগুলো বারণ করা থাকে, যাতে হাঁটু খুব বেশি ভাঁজ করে তিনি না বসেন, বা ভাঁজ করে বসে উঠে দাঁড়ানো, এইগুলোতে কিন্তু হাঁটু আরও তাড়াতাড়ি খারাপের দিকে যায়। হাঁটু ব্যথা পুরুষদের না মহিলাদের, কাদের বেশি হয়? হাঁটু ব্যথা সবারই বেশি হয়, এরকম নয় যে পুরুষদের মধ্যেই পাওয়া যায়, শুধু মহিলাদের মধ্যে পাওয়া যায় না, এরকম নয়, দুজনের মধ্যেই পাওয়া যায় এবং দুজনেরই হয়। হাড় ভালো রাখার জন্য বা হাড়কে সুস্থ রাখার জন্য কম বয়স থেকে কীরকম লাইফস্টাইলের মধ্যে আমাদের থাকতে হবে? দেখুন, হাড়কে সুস্থ রাখার জন্যে ধরুন বলতে গেলে আপনি তো একটা অবভিয়াসলি হেলদি ফুড হ্যাবিটস ইজ গুড, কিন্তু ওইভাবে আলাদা করে হাড়কে সুস্থ রাখার জন্য আমরা কিছু করতে পারি না। আমরা রেগুলার এক্সারসাইজ করতে পারি, যাতে আমার হোল বডি ফিটনেস, কোর মাসেল স্ট্রেংথ এইগুলো থাকে। সেগুলো থাকলে মানে মাসেল স্ট্রেংথ যদি থাকে, তখন হাড়ে যে এই জয়েন্টগুলো স্টেবিলিটিও বাড়ে, তার জন্য হাড়ের ক্ষয় এই জিনিসগুলোও কম হয়। অনেক ধন্যবাদ আপনাকে আপনার এই গুরুত্বপূর্ণ মতামত আমাদের সঙ্গে শেয়ার করার জন্য। এবং অবশ্যই আপনারা দেখতে থাকুন ইমেজ বেঙ্গল হেলথ কেয়ার। হাঁটু ব্যথা সংক্রান্ত যে কোনো প্রশ্ন, যে প্রশ্নগুলো হয়তো আমি ডাক্তারবাবুকে সরাসরি করতে পারিনি, কিন্তু আপনারা যদি সেরকম কোনো প্রশ্ন করতে চান ডাক্তারবাবুকে, অবশ্যই আপনারা কমেন্ট বক্সে গিয়ে সেই প্রশ্ন করতে পারেন এবং আপনারা নিশ্চয়ই তার উত্তর পেয়ে যাবেন। নিজেদেরকে ভালো রাখুন এবং সুস্থ রাখুন। সুস্থ থাকার জন্যই এই অনুষ্ঠান ইমেজ বেঙ্গল হেলথ কেয়ার। নমস্কার।